আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব নির্মিত অংশ বা অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ। আমরা তোমাদেরকে পড়িয়েছি অর্থাৎ 30 মার্কের। আশা করি তোমরা ক্লাসগুলো করেছো। আজকে থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্মিত অংশ 70 মার্কসের। 70 মার্কসটা কীভাবে সাজানো আছে? সারাংশ বা সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ হলো 10 মার্ক, দিনলিপি বা প্রতিবেদন যেকোনো একটা দিতে হবে 10 মার্ক, আবেদনপত্র অথবা বৈদ্যুতিক চিঠি 10 এবং সংলাপ অথবা ক্ষুদে গল্প রচনা 10, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ যেকোনো একটা দিতে হবে 10। অর্থাৎ এই চার 1 2 3 4 5 অর্থাৎ 5×10=50। আর প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা এটা হচ্ছে 20। তার মানে সব মিলে 70 মার্কের। আমরা আজকে শুরু করব সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে শুরু। এটা 10 মার্ক। এটা মানে হচ্ছে যে পুরোটাই লিখতে হবে তা না, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ যে কোনো একটা লিখতে হবে। হ্যাঁ, তোমার যেটা সহজ লাগে তুমি সেটাই লিখবা। আমি তোমাদেরকে দুটোই দেখাই দেবো, ঠিক আছে? সারাংশ বা সারমর্ম লিখন অর্থাৎ এটা 10 মার্ক, অথবা ভাব সম্প্রসারণ যে কোনো একটা দিতে হবে। আমরা বলছি কি, আমরা দুটোর যে কোনো একটা তুমি দিতে হবে। আমি দুটোই তোমাদেরকে আজকে শিখাবো যে কিভাবে লিখতে হয় আর কোন কোন সারাংশ বা সারমর্ম বা ভাব সম্প্রসারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো আমি। হ্যাঁ, খেয়াল করো। আ সাধারণ গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে সারাংশ বলে, আর কবিতায় লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে সারমর্ম বলে। সারাংশ হলো গদ্যের লিখনের, আর সারমর্ম হলো সেটা হচ্ছে যে কবিতার উদ্ধৃতির। দুটো দুই জিনিস, এটা গদ্য এটা পদ্যের। সারাংশের জন্য উদ্ধৃতি পংক্তি সাধারণত মূল ভাব প্রকাশিত থাকে এবং সঙ্গে বিভিন্ন যুক্তি, তর্ক, উদাহরণ, উপমা বা দৃষ্টান্ত ইত্যাদি থাকতে পারে। আর সারমর্মের জন্য প্রদত্ত উদ্ধৃতি মূল ভাবটি লুকাইতে থাকে এবং লেখক বিভিন্ন রূপক, প্রতীক বা উদাহরণ উপমা দিয়ে মূল ভাবটি ব্যক্ত করার চেষ্টা করছেন সারমর্মতে। সারমর্ম লেখার সময় আমাদেরকে কবির মর্মে বা অন্তরে লুকিয়ে থাকা এই গোপন কথাটি অর্থাৎ তার ভিতরে যে মূল থিমটা কি সেটা আমাদেরকে বুঝে বাইর করতে সারমর্মতে। সারাংশ বা সারমর্মের আয়তন 2 বা 3 বাক্যের হতে হবে। 2 বা 3 বাক্য এমন জন্য না হয় যে এক লাইনের মধ্যে না, কমপক্ষে 3 লাইন হতে পারে বা 3.5 লাইন এরকম হতে পারে আর কি। হ্যাঁ, প্রথম বাক্যটিতে সাধারণত কোনো দার্শনিক তত্ত্ব বা প্রকাশ পাবে এবং অবশিষ্ট বাক্য প্রথম বাক্যের সহযোগী একটা একটা সহযোগী হতে হবে। মানে এমন না যে একটা বাক্য আসছে আসমান থেকে একটা জমিন থেকে, এরকম ও উদ্ভট টাইপের বাক্য দেওয়া যাবে না। সারাংশ বা সারমর্ম সব প্রকার বাহুল্য দোষ বর্জনে থাকবে। বাহুল্য মানে অতিরিক্ত, ল্যামসেম মানে বলছে অতিরিক্ত যে কথাগুলো আছে, যে উদাহরণ দেওয়া, মনে করেন এটা, আরে আমার এটা ভালো লাগছে, তারপরে এই দুষ্টমিটা, মানে একটু কঠিন, মানে মজা করে করে কথা বলা যাবে না। এখানে স্ট্রেট ফরওয়ার্ড যেটা আছে সেটাই দিতে হবে। কোনো ক্রমে একই ভাবের পুনরাবৃত্তি, মানে একটা জিনিস আপনি লিখছেন, এটা পুনরায় আবার এটাকে রিপিট করে, মানে রিপিট মানে পুনরায় মানে রিপিট আবার সেটা করে আপনি এটাকে আবার আরেকটু বাড়াবেন, সেরকম করা যাবে না। অনেকে লেখেন যে শিক্ষা আমাদের ধ্বংসের পথে, অর্থাৎ আবার লেখে অর্থাৎ শিক্ষা কিন্তু আসলেই ধ্বংসের পথে যাচ্ছে। অর্থাৎ এই টাইপের কোনো বাক্যই লেখা যাবে না। সারাংশ সারমর্ম লেখানোর উদ্দেশ্য হলো কোনো একটি উদ্ধৃতি পড়ে তার মূল সুরটি ধরতে পারা এবং অল্প কথায় সঠিক বাক্য বুঝতে পারা। মানে তুমি কথা আছে না যে সংক্ষেপে বিস্তারিত, ব্যাপারটা ঠিক এরকম। মানে সংক্ষেপে একটা লাইন দিয়ে দিবে, ওটার ভিতরে পুরো অনেকগুলো কথা একসাথে দিয়ে আসতে হবে বিস্তারিত, এটাকে বলা হয় সারাংশ। সারমর্ম সাধারণত ভাববাচ্যের পরোক্ষ ভঙ্গিতে, মানে এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা উত্তম পুরুষে লেখা যাবে না, ভাববাচ্য বোঝাইতে হবে, রাইট? এই যে উত্তম পুরুষ মানে কি বলছে, যেমন আমি আমি ভাত খেয়েছি, আমি শিক্ষা নিয়ে এত ব্যস্ত, আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই আমি আমি শব্দ কোনো ভালো লাগা যাবে না। মানে উত্তম পুরুষে কোনো শব্দ বা কোনো চয়ন এখানে দেওয়া যাবে না, এটা বলছে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা নিচে কিছু গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম দেওয়া হলো সেটা দেখি আমরা একটু। হ্যাঁ, অর্থাৎ কিছু সারাংশ সারমর্ম আমরা দেখি, একটু আমরা খেয়াল করতে হবে। আমরা আগে একটু সারমর্মটা একটু পড়ি বা একটু দেখি আগে, তারপর আমরা দেখি এটার ভিতরে সারাংশটা কি, পুরোটার মূল জিনিসটা কি। ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানের কাজ। পিঁপড়ে মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য। ফকির সন্ন্যাসী যে ঘর বাড়ি ছেড়ে আহার নিদ্রা ভুলে পাহাড়ের জঙ্গলে চোখ বুজে বসে থাকে, সেটা যে যদি নিতান্তই গঞ্জিকার কৃপায় না হয়, তবে বলতে হবে ভবিষ্যতের ভাবনা ভেবে। সমস্ত জীব জন্তুর দুটো চোখ আর সামনে সামনে থাকবার মানে হলো, সামনে থাকবা সকল মানুষ জীবজন্তু যা আছে সবার চোখ সামনে, কোনো পিছনে নাই। এটা সামনে থাকার মানেই হলো অতীত নিয়ে কোনো ভাবনা নাই কারো, বর্তমান না, সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবনা।
পণ্ডিতরা বলে গেছেন গতস্য সূচনা নাস্তি, আর বর্তমান সে তো নেই বললেই চলে। এই যেটা বর্তমান সে এটা কথা বলতে বলতে হঠাৎ অতীত হয়ে যায়। এটা তার মানে বলছে যে অতীত নিয়ে কোনো ভাবনার টাইম নেই, এ কথা বলে গেছে। কাজে তরঙ্গ গোনা আর বর্তমানে চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যৎটা হলো আসল জিনিস, সেটা কখনো শেষ হয় না। তাই ভবিষ্যতের মানব কেমন হবে সেটা একবার ভেবে দেখা উচিত। সারাংশ বিচক্ষণ মানুষ কেবল ভবিষ্যৎ নিয়ে ভাবিত হন। অতীত গত হয়েছে বলে গুরুত্বহীন, আর বর্তমানও এত ক্ষণস্থায়ী যে তাও গুরুত্ব পেতে পারে না। বস্তুত ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে ভাবনা নিতান্তই দূরদর্শিতার লক্ষণ। আলোচ্য এই যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলো এখন অনেক বিশ্লেষণ করে বলেছি। অতীত আসলে ভাবার টাইম নাই, এটা সেটা, বর্তমানও কিছুক্ষণ পর অতীত হয়ে যাবে। আর আমাদের চোখগুলো যেহেতু সামনে আছে সবার, প্রাণীর সকল কিছুর, তার মানে ভাবতে ভবিষ্যৎ নিয়ে অনেক হিজি বিজি অবস্থা করে ফেলছে, তাই তো? হ্যাঁ, তোমাকে যে কাজটা করতে হবে, এরকম তারা দিয়ে দিতে পারে, দেওয়ার পরে তুমি জাস্ট এটার একটা সারাংশ লিখবা, মানে এটা মূল। কারণ তারা এত তথ্য তারা মনে করে বুঝতে পারে না, তাদের বিরক্ত লাগতেছে, তুমি তাদেরকে বুঝাই দিবা। কি বুঝাই দিবা? এই যে বিচক্ষণ মানুষ কেবল ভবিষ্যৎ নিয়ে ভাবিত হন। অতীত গত হয়েছে বলে গুরুত্বহীন, আর বর্তমানও এত ক্ষণস্থায়ী যে তাও গুরুত্ব পেতে পারে না। বস্তুত ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে ভাবনা চিন্তা করাই দূরদর্শিতার লক্ষণ। দেখো, তিনটা মাত্র, আমি আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে যে সারাংশ লিখতে হলে তিনটা বাক্য হয়ে যাবে। এই যে একটা বাক্য শেষ, এই যে দুইটা বাক্য শেষ, 3 নাম্বার, অর্থাৎ তিনটা বাক্য আমরা শেষ করে ফেলছি, রাইট? পুরো জিনিসটা আমরা দেখি। আরেকটা দেখি, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারে। কিন্তু এই বিশ্বাসটা নিতান্তই অমূলক। আরামে মনোরাজ্য দান গ্রহণ সাপেক্ষে, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করাই নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, আর তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধি বৃদ্ধিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যকে সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আসলে আর কিছুই হতে পারে না। এই এতক্ষণ আমরা শিক্ষক বা প্রতিষ্ঠান বা অন্য মাধ্যমে যে পড়াশোনাগুলো আসলে আমাদের কি করতে পারে বা কি করা হতে পারে, এই কথাগুলো এখানে বলছেন। এখন এটার সারাংশটা কি, মানে মূল জিনিসটা কি? সুশিক্ষিত লোক মাত্রেই স্বয়ং শিক্ষিত। অপরের নিকট থেকে শিক্ষা গ্রহণের ভাবনা মস্ত বড় ভুল। আরেকজন নিকট থেকে আর কি। আমরা শিক্ষকের কাজে ছাত্রকে লেখাপড়ার কাজে সাহায্য করা, তার হৃদয়ে জ্ঞানের পিপাসা বৃদ্ধি এবং কৌতূহল সৃষ্টি করা। মানুষ মাত্রই নিজে নিজের শিক্ষক, জ্ঞানের ব্যাপারে শিক্ষক সহায়তা মাত্র। মানে একটা জ্ঞানের ব্যাপারে শিক্ষক, মানুষ নিজে নিজে শিক্ষা গ্রহণ করে, আর জ্ঞানের ব্যাপারে একজন শিক্ষক বা কারো থেকে শিখছি, এটা জাস্ট শুধু উনি সহায়ক মাত্র। শিক্ষাটা মূলত শুধু পুরোটা নিজের উপরে নির্ভর করছে। এত এত কাহিনীর পুরা সুন্দর করে জাস্ট সারাংশটা এইটুকু। এবার দেখি আমরা 3 নম্বরে, অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকে নিয়ে নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেকে বোকারাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে সরিয়ে দাও। আজিতে ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল বলে সত্যি কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়ুিক দুর্বলতায়। অতএব অতীতের এবং ভবিষ্যতের দরজার আগাল লাগাও আর শুরু করে দাও দৈনিক জীবন নিয়ে বাঁচতে, নতুন নতুন বাঁচতে। আচ্ছা, আমরা দেখি এটা কোশ্চেনটা ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, বিভিন্ন বোর্ডে আসছে। এটা সারাংশটা কি আসলে এতক্ষণ কাহিনী বলার পরে? অতীতের ব্যর্থতার জন্য আফসোস করে বর্তমানকে নষ্ট করা উচিত নয়, বরং বর্তমানকে গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। কারণ আজকের সাধনাই সম্ভাবনাই ভবিষ্যৎকে বিনির্মাণ করবে। কারণ হতাশার জীবন শক্তিকে নিঃশেষ করে দেবে হতাশা আমাদেরকে। এই কথাগুলো বল সুন্দর করে। আরো আছে, এটা স্মরণ রাখা কর্তব্য,
পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখানে হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে, কারণ তুমি কেবল একলা থামবে আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো, তা প্রবাহের সমস্ত সচল ব্যাগ তোমার উপরে এসে আঘাত করবে, একেবারে বিভিন্ন বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়বে, কিংবা অল্প অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কাল স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিরাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো এবং বিরক্তি হও পৃথিবীর এরকম নিয়ম কানুনে। এটার সারাংশ মূল জিনিসটা কি? এত দার্শনিক কথাবার্তার মূল কাহিনী শোনাবেন। গতিময়তাই জীবন, মানে গতি মানে আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে ব্যস্ত থাকি, চলে যাই, সারাক্ষণ কাজ করে দৌড়ের উপরে থাকি, এটা হচ্ছে গতিময়। গতিময়তাই আসলে জীবন। গতির নিরন্তর ছন্দে প্রতিনিয়ত চলেছে জীবন প্রবাহ। এই অবিরাম চলার মধ্যে যে গতি হারায় সেই হয়ে পড়ে নিশ্চল এবং মৃত। তাই জীবনের জন্য প্রয়োজন নিরন্তর চলমানতা, তা না হলে স্থবিরতা ও হতাশা গ্রাস করবে। অর্থাৎ জীবনের জন্য আমাদের সারাক্ষণ দৌড়াদৌড়ি বা এরকম নিয়ে ব্যস্ত থাকতে হবে, এছাড়া আমাদের জীবনটা নয় থেমে যাবে। এই কথাগুলোই আসলে বলছে, চমৎকার কথা। এরকম দেখো আরো কয়েকটা তোমাদের সারাংশ আরম্ভ আছে, আমি সবগুলো তোমাদেরকে পড়ে দেবো না, জাস্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে বাসায় পড়ে নাও। দেখো, ঠিক আছে, এই যে 5 নাম্বারটা আছে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। এই যে 6 নাম্বারটা দেখো, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নির্ভার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ডভাবে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে ভবিষ্যৎ কথাটাই হয়তো আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে সেখানে থেকে আর হয়তো নামার উপায় নেই। এবার সিঁড়িটা না খুঁজলেই নয়, উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য, তা আর কোনো সন্দেহ থাকে না। এটার সারাংশ হয়েছে নিচে দেওয়া হয়েছে, চমৎকার একটা। আজকের দুনিয়ায় লক্ষ্যহীন নেশার মতো মানুষ কেবল ধন সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা করছে। এই যে অর্থ ও সম্পদের দিকে মানুষের নেশা, সেই নেশা তার আত্মবিকাশের পথ সংকীর্ণ করবে। কাজে আত্মবিনাশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য উপরে ওঠা সিঁড়ির সন্ধান প্রয়োজন। মনুষ্যত্ব ব্যাপক হারে লোপ পেতে থাকলে আমাদের ধ্বংস সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে মাত্র। এই কথাগুলো বলছে। তারপর দেখো 7 নম্বরে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ বিবেক, দেখে নিতে পারো। তারপর 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আচ্ছা, এগুলো তোমরা এই যে 10টা সারাংশ আমি তোমাদেরকে দেখালাম, এই 10টা সারাংশ তোমরা একটু কষ্ট করে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আছে। তার মানে তোমরা যদি সারাংশগুলো যদি তোমরা লিখতে না পারো, মনে করো যে ভাই আমার এই সারাংশটার মূল ভাবটা আমি বা মূল জিনিসটা আমি লিখতে পাইনি, বা আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য কঠিন মনে হচ্ছে, একদম ইজি সহজ কিন্তু এটা, তুমি মনে করো যদি কঠিন মনে হচ্ছে, তাহলে তোমার জন্য আছে কি বলতো, ভাব সম্প্রসারণ। তুমি যদি কোনোভাবে সারাংশ বা সারমর্ম লিখতে না পারো, তাহলে তোমার জন্য সারা ভাব সম্প্রসারণটা রেডি আছে। তুমি এটা অথবা এটা যে কোনো একটা পরীক্ষা অ্যান্সার করতে হবে। ওকে, দেখি আমরা চিন্তাশীল কবি সাহিত্যিকদের কোনো উক্তির মধ্যে গভীর কোনো ভাব নিহিত থাকে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই ভাবকে সহজবোধ্য করা তলাই ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ মানে ভাবটা, মনের ভাবটা সম্প্রসারণ করা, আস্তে আস্তে প্রকাশ করে দেওয়া। এটা প্রকাশ করতে হলে কিছু জিনিস জানতে হয় আমাদের। যে উক্তি বা অংশের ভাব সম্প্রসারণ করতে হয় তা ভালোভাবে পড়ে মূল ভাবটা উৎপাদন করতে হবে। পুরোটা আগে ভালো করে পড়তে হবে উক্তিটা। যে মনে করো যে সে, আমরা বলি না মাঝে মধ্যে এই যে ভাব সম্প্রসারণ, মনে করো কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই মানে আমরা বলি যে এটা মানে কি, এটা আগে তোমাকে বুঝতে হবে যে জিনিসটা আসলে কি বোঝাতে যাচ্ছে, কীর্তিমান কারা। এরকম যুক্তিতর্কের মাধ্যমে ভাবটিকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক দৃষ্টান্ত যেটা আছে, এটা উদাহরণ বা উপমা উদাহরণ দিতে হবে যে আসলে এটা কীর্তিমান কারা বা কাদেরকে বুঝেছে, এরকম আর কি। কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবে, মানে একটা কথা যেন রিপিট না হয়। তোমরা যে কাজটা সবচেয়ে বড় করো, তোমরা যে লেখার পরে আবার লেখা অর্থাৎ 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 এরকম ভাবে তোমরা বিশ্রী করে লেখা শোনো, এগুলো করবে না। রচনা সহজ সরল সহজবোধ করতে হবে, মানে কীর্তিমানের যে মৃত্যু নাই, মনে করে ভাব সম্প্রসারণ, এটার একদম কথাগুলো কীর্তিমানদের কথা উল্লেখ করতে হবে, তবে কীর্তিমান কারা, তারপরে তাদের এই কথাটা একটা মূল থিমটা উল্লেখ করতে হবে তোমাকে। উত্তরের কলেবর বা আয়তনের কোনো মাপকাঠি নেই, ভাবটি সম্প্রসারিত হওয়া মাত্রই উত্তর শেষ করতে হবে। তুমি 1 পৃষ্ঠা লিখবে না 2 পৃষ্ঠা লিখবে, তোমার ব্যাপার, ঠিক আছে, তোমার ব্যাপার, আর টাইমের উপর ডিপেন্ড করে আর কি। তুমি ভাব শেষ হয়ে গেলে তোমার আর লেখা দরকার নেই। 3 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে একটি ভালো মানের ভাব সম্প্রসারণ লেখা যায়। ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে মূল ভাব, সম্প্রসারিত ভাব,
এগুলো লেখার প্রয়োজন নেই। তোমার যে খাতা লেখা, তোমার অবশ্যই এটা ডিপেন্ড করে তোমার লেখার উপর। অনেকের লেখা আছে খুব বড় বড়, অনেকের লেখা খুব ছোট ছোট। তো আমার মতে বড় বা ছোট যাই হোক, কমপক্ষে 1 থেকে 1.5 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লেখাটা বেটার, ভাব সম্প্রসারণ আর কি, বা 2 পৃষ্ঠা, এর বেশি দেওয়া দরকার নেই। ঠিক আছে, আমরা দেখি একটা ভাব সমস্যা, আমরা একটা ভাব সমস্যা আমরা দেখি। ভাব সমস্যার 3টা জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা যেরকম দেখি না ভূমিকা টাইপের, তারপর আলো মূল, তারপরে ফিনিশিং এরকম আর কি। তুমি আবার লেখা দরকার নাই যে উৎস, বিশ্লেষণ, তারপরে হচ্ছে উপসংহার, এভাবে লেখা দরকার নাই। এভাবে লিখলে আবার ভাব সম্প্রসারণ থাকে না, অন্য কিছু হয়ে যায়। আমরা দেখি আমাদের ভাব সম্প্রসারণের নামটা হলো কীর্তিমানের মৃত্যু নেই। ভাব সম্প্রসারণটা কি? দীর্ঘদিন বেঁচে থাকে অনেকে পৃথিবীতে স্মরণীয় হতে পারে না। অন্যদিকে সংক্ষিপ্ত জীবন যাপন করে অনেকে ইতিহাসের পাতায় নিজেকে অমর হিসাবে করে রাখে আর কি, কীর্তিমান করে রাখে। এরপরে আসি আমরা এই যে জিনিসটা দেখলাম, এটা আমরা কীর্তিমানের সংজ্ঞা দিলাম আর কি। কীর্তিমান কারা, এই যে বিশ্লেষণ করলাম। এই নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। এবার আছে আমরা বিস্তারিত বলি। একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু অমোঘ জেনেও এই সংক্ষিপ্ত জীবনে কেউ কেউ মানব কল্যাণে এমন কিছু কীর্তি রেখে যান, মৃত্যুর পরও যারা মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে। সাধারণ মানুষের মৃত্যু হলে পৃথিবীতে কেউ তাকে আর স্মরণ করে না, স্বাভাবিক। আজকে তুমি মারা যাবা, কিছুক্ষণ পর তোমাকে সবাই তোমার নিয়ে কান্নাকাটি করবে, ফেসবুকে পোস্ট দিবে, স্যাড রিয়াক্ট দিবে, খুব খারাপ লাগবে। তোমার কাছের মানুষজন খুব কান্নাকাটি করবে, একদিন ঘুমাইতে পারবে না, খুব খারাপ লাগে। এরপর তুমি দেখবে আস্তে আস্তে তোমাকে খুব ভালোভাবে ভুলে যাবে, তোমাকে মনে রাখা তার কোনো কারণই নাই, এই আর কি। অথচ কীর্তিমানের মৃত্যু হলে তার শরীরের অবসান হয় বটে, কিন্তু তার মহৎ কাজ, অম্লান কীর্তি তাকে বাঁচিয়ে রাখে। কীর্তিমান মানুষের মৃত্যু শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে। বায়ান্নের মহান ভাষা আন্দোলনের শহীদ সালাম বরকত, রফিক জব্বার, কিংবা মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ বাংলার মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। তাদের অম্লান কীর্তি বাঙালি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। বাঙালি এই কথাগুলো বলছে। আমরা ফিনিশিংটা দিচ্ছি, কীর্তিমানের সংজ্ঞা দিচ্ছি, কীর্তিমানের কারা, উদাহরণ সহ দিয়ে দিচ্ছি। কীর্তিমান এইভাবে লিখতে হবে ভাব সম্প্রসারণ। মানুষের দেহ নশ্বর, কিন্তু মহৎ কীর্তি অবিনশ্বর। মৃত্যুর শত শত বছর পরে কীর্তিমান মানুষের অমর অবদানের কথা মানুষ স্মরণ করে। তাই বলা যায় কীর্তিমানের কি নেই, মৃত্যু নেই। এই কথাটা ফিনিশিং আর কি। হ্যাঁ, অর্থাৎ যখন তুমি ভাব সম্প্রসারণ লিখবা, তখন খুব চমৎকার ভাবে প্রাথমিকভাবে তাকে এটা জিনিসটার সংজ্ঞা দিবে 1-2 লাইনে, তারপরে দিবা বিশ্লেষণটা একটু, এরপর লাস্টে ফিনিশিং এইভাবে দিবা। তাই বলা যায় কীর্তিমানের মৃত্যু নেই, এরকম ভাবে লিখতে হয় তোমাকে। আমি দেখি আর কয়েকটা। পরিশ্রম সৌভাগ্যের পদ্ধতি, রাইট, এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। শুরুটা কি করি? কোনো কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নেই। পরিশ্রম করে বিরূপ ভাগ্য জয় করতে হয়। ভাগ্যে বিশ্বাসী লোক অলস ও শ্রম বিমুখ হয়। ভাগ্যে থাকলে পাবো এই আশায় কেউ বসে থাকলে জীবনে তার কোনো উন্নতি হবে না। কথা সত্য। আসলে সৌভাগ্য নিয়ে কেউ পৃথিবীতে আসেও না, মানে চান কপাল নিয়ে আসে না। কঠিন কঠোর বা পরিশ্রম করে বিরূপ ভাগ্যকে জয় করতে আমাদের হবে। লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সৌভাগ্য আপনা আপনি ধরা দেয়। পৃথিবীতে এ পর্যন্ত যারা সফল হয়েছেন, তাদের সাফল্যের নেপথ্যে রয়েছে পরিশ্রমের জাদু। কৃষক ভাগ্যের উপর বসে থেকে যদি ফসল কখনো ফলায় না, তাহলে কখনো তার হাড় ভাঙা পরিশ্রম, মাথার গরম মানে ঘাম, পায়ে ওঠা, মাথার ঘাম পায়ে, পায়ের ঘাম মাথা, এই অবস্থা হয়ে উৎপন্ন করতে হয় কৃষককে। যদি পরিশ্রম না করে বসে থাকে, তাহলে কোনোদিন সে ফল পাবে না। তেমনি পরিশ্রম ছাড়া দুনিয়াতে ভালো কিছু অর্জিত হয় না। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলোর দিকে তাকালে কিংবা তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা নিরলস পরিশ্রম করেই উন্নতির চরম শিখরে পৌঁছেছে। একমাত্র শ্রমশক্তি তাদেরকে কাঙ্ক্ষিত সাফল্যের স্বর্ণধারে পৌঁছে দিয়েছে। অন্যদিকে শ্রম বিমুখ, কাতো, অলস যুবক যারা আছে, তারা অভিশপ্ত জীবন কাটাচ্ছে। কিন্তু যারা শুয়ে আছে, বসে আছে, বা মোবাইল টিপছে, বা সারাক্ষণ বলছে এই তো আগামীকাল শুরু করবো, এরপরে শুরু করবো, এরকম ভাবে যারা আছেন, তাদের জীবনটা আস্তে আস্তে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ওকে, আমরা এতক্ষণ শুরুটা করলাম যে সৌভাগ্যের পরিশ্রমটা, এটা নিয়ে একটা কথা বলছিলাম, আসলে এটা কারা। এরপর আমরা বিশ্লেষণটা দিলাম, যে আসলে কিছু উদাহরণ দিলাম, যে কৃষক শ্রেণী, তারপর যারা সফল হয়েছে তাদের কথা বলছি আমরা। জীবনের লাস্ট ফিনিশিংটা দিচ্ছি। জীবনের সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য। যে জাতি যত পরিশ্রম, সে জাতি ততই উন্নতি। পরিশ্রম যতই হবে, তত উন্নতি হবে সে জাতি। তাই তুমি দেখো আজকে জাপান, তুমি তাকাও, তুমি চায়নাতে তাকাও, চায়নাতে 150 কোটির উপরে মানুষ, সবাই একদম পুরো পরিশ্রমী, সবাই তার দেশকে এখন পৃথিবীতে লিড করার মতো তার দেশ হয়ে যাচ্ছে চায়না। তারা ফেসবুক বা তাদের কিছু তাদের সব নিযুক্ত প্রযুক্তি নিজস্ব। তারপর তুমি জার্মানে তাকাও, জাপানে তাকাও, এগুলো কেন কথা বলছি? তারা হচ্ছে হিরোশিমা নাগাসাকি, অর্থাৎ বিশ্বযুদ্ধে
এত ভয়ঙ্কর ভাবে তার ধ্বংস হয়েছে, পুরা দেশটাই নাই, নতুন করে আবার দেশটাই হয়েছে। মানে এই টাইপের একটা দেশ, মানে তারা পরিশ্রম করে তার জাতিকে পুরো উন্নত করে ফেলছে আর কি। তাই অযথা ভাগ্যের পেছনে না দৌড়ে লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত। আমাদের ভাগ্যের পিছনে না দৌড়াইয়া উল্টা পাল্টা জিনিসের প্রতি না দৌড়ে আমাদের অবশ্যই দৌড়ানো উচিত সবসময় যে জিনিসটা রয়েছে যে পরিশ্রমের পিছনে বা সৎ নিষ্ঠা, এগুলোর দিকে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। এই কথাটাই বলছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ওকে, আবার আমরা দেখি লোভে পাপে মৃত্যু। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন করে দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মানে এটা লোভের সংজ্ঞা বুঝাইছে, লোভ জিনিসটা কি। এবার আমরা যদি ব্যাখ্যাটা আসি, লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনে সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে, তখন যা নিজের নয় তাও সে পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। যে আমার এই পাশে সম্পত্তিটা পড়ে আছে, আমার বাড়িটা এখানে, ওটা আমি নিয়ে নিই, নিলে আমার একটু বড় হবে, বাড়িটা আর বড় হবে, দেখতে আর মানুষ আমাকে এটা বলবে সেটা বলবে, এরকম আর কি। ভালো মন্দ সব, মানে সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায়। লোভের মোহে সে মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দিয়ে দিচ্ছে। তার ন্যায় অন্যায় তার কাছে আসলে কোনো কিছু না, সবকিছু তার ভিতরে আস্তে আস্তে লোভ পাচ্ছে। সে পাপের পথে ধাবিত হয়, নিজের স্বার্থের জন্য সে অন্যের জীবনটা সর্বনাশ করে দিচ্ছে, সে খেয়ালে করে না। তার কাছে অন্যের জীবন ধ্বংস হচ্ছে সেটা পাত্তাই দিচ্ছে না, তার কাছে এটা মনে হয় স্বাভাবিক। ওকে, ফিনিশিং দিচ্ছে। এভাবেই লোভ মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। তাই জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ করা আমাদের জন্য উচিত। মানে লোভ বর্জন করা আমাদের জন্য উচিত, লোভ না, লোভ বর্জন করা আমাদের জন্য উচিত। মানে তার মানে লোভে পাপ পাপে মৃত্যু, এটাকে এই ভাব সম্প্রসারণটাকে আমরা এভাবে ব্যাখ্যা করেছি, রাইট? তোমরা বেশি কিছু লেখার দরকার নাই, এভাবে তোমরা লিখবা। হ্যাঁ, আর যদি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তোমার জায়গায় পরীক্ষা আসার মতো, মানে স্ক্রিনশট দিয়ে রাখো। কীর্তি মানে মৃত্যু নেই, আমরা একটু আগে করছি। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য হবে, বিজ্ঞান না বিদ্যান। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকার রই। এভাবে করে তোমাদের 12টা টোটাল আছে এখানে ভাব সম্প্রসারণ, দেখে নেওয়া একটু। হ্যাঁ, ওকে। আর কোনো কোশ্চেন থাকলে ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্ম নিয়ে আমাকে প্রশ্ন করবো, ঠিক আছে? তো সুতরাং কি করবা, বই, শিট, পিডিএফ, রাইট, একসাথে কি করবা বলো তো, পড়ো খালি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থেকো। দেখা হবে আমাদের আরো 10 মার্ক নিয়ে পরবর্তী। আসসালামু আলাইকুম।